আজকে হরমোনের পার্ট 1। তো আজকে বই যেমন ভাবে করানো আছে যে হরমোন প্রথম থেকে কাকে বলে, হরমোনের বৈশিষ্ট্য, তারপরে কি হাইপোথ্যালামাস পিটুইটারি, এইভাবে বইতে সিরিজ ওয়াইজ করা আছে। বাট আমি এভাবে করাবো না। তো কিভাবে করাবো একটু বলি। প্রথমে আজকে যেটা করাবো সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, এবং সেখান থেকে যেই হরমোনগুলো ক্ষরিত হয় তার নাম করাবো, তার কাজ ফাজ সব করাবো। আর এটা বোঝাবো যে হরমোন জিনিসটা কি, হরমোনের বৈশিষ্ট্য, হরমোনের প্রকৃতি, সেটা একদম লাস্টে গিয়ে। কারণ সবকটা হরমোন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই সেই হরমোনের ওখান থেকেই আসল বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যাবে। তো চলো শুরু করি যে হরমোন কাকে কাকে বলে। দেখো, সাপোজ মনে করা যাক এটা একটা কোষ, এটা কি একটা সেল। তো আর তার পাশে একটা আছে, এটা হচ্ছে একটা গ্রন্থি। এটা হচ্ছে সেল, এটা হচ্ছে গ্রন্থি। সেল মানে কোষ, এটা হচ্ছে গ্রন্থি মানে গ্ল্যান্ড। হরমোনকে বলা হয় জৈব রাসায়নিক পদার্থ। কেন বলা হয়? কারণ হরমোনের প্রকৃতিটা রাসায়নিক প্রকৃতি। আর হরমোন যেহেতু জীবদেহে পাওয়া যায়, তাই ওই জন্য নাম হচ্ছে জৈব। জৈব মানে যেটা জীবদেহে পাওয়া যায়, ওই জন্য হরমোন যেহেতু জীবদেহে পাওয়া যায়, তাই হরমোনের নাম হয়েছে জৈব রাসায়নিক পদার্থ। তাহলে যে সকল জৈব রাসায়নিক পদার্থ সেল বা একটা গ্ল্যান্ড হচ্ছে দু প্রকারের। একটা হচ্ছে বহিঃক্ষরা গ্ল্যান্ড মানে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে অন্তঃক্ষরা গ্রন্থি। তো বেসিক্যালি অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে দুটো যদি পার্থক্য করা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেই হরমোন বা পদার্থগুলো নিঃসৃত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেসিক্যালি হরমোনই নিঃসৃত হয়, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে বেসিক্যালি উৎসেচক নিঃসৃত হয়। তো এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে সকল হরমোন ক্ষরিত হয়, সেই হরমোনগুলো প্রধানত কোনো নালীর মধ্যে দিয়ে না গিয়ে ডাইরেক্ট রক্তে মিশে যায়। কিন্তু ওই বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেই উৎসেচকগুলো নির্গত হয়, সেই উৎসেচকগুলো রক্তে না মিশে নালী দিয়ে চলে যায়। তাহলে একটা জিনিস দেখতে পেলাম, যদি দেখা যায় যে বহিঃক্ষরা গ্রন্থি, যদি দেখা যায় অন্তঃক্ষরা গ্রন্থি, পার্থক্য যদি দেখা হয়, এই বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেটা নির্গত হয় সেটা হচ্ছে বেসিক্যালি মানে প্রধানত উৎসেচক। আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রধানত যেই পদার্থটা নির্গত হয় সেটা হচ্ছে হরমোন। ওকে, আর এই যে উৎসেচক বেরোলো বহিঃক্ষরা গ্রন্থি থেকে, বহিঃক্ষরা মানে হচ্ছে যার কোনো নালী আছে, আর অন্তঃক্ষরা মানে হচ্ছে যার কোনো নালী নেই। যেহেতু নেই, তাহলে হরমোন নালীর মধ্যে দিয়ে না গিয়ে রক্ত দিয়ে যাবে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যেই হরমোন নিঃসৃত হয়, সেই হরমোনগুলো সরাসরি রক্তে মিশে যায়। ক্লিয়ার? আর উৎসেচক মানে বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেই উৎসেচকগুলি বেরোয়, সেগুলো প্রধানত আমাদের নালীর মধ্যে দিয়ে নির্গত হয়। ঠিক আছে? তাহলে যদি পার্থক্য আসে, তাহলে বহিঃক্ষরা গ্রন্থি কি লিখবো? প্রধানত বহিঃক্ষরা গ্রন্থি নালী আছে, অন্তঃক্ষরা গ্রন্থি নালী নেই। যেহেতু নালী নেই, সেহেতু এটা রক্তে মিশে যায়। আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয় হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয় উৎসেচক। ক্লিয়ার? এবার বললাম যে হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই যে সেই অন্তঃক্ষরা গ্রন্থি মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো সেল বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত যে জৈব রাসায়নিক পদার্থ, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত যে জৈব রাসায়নিক পদার্থ, আর একটা সেলের থেকেও নির্গত হচ্ছে, সেল অথবা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে নির্গত যে জৈব রাসায়নিক পদার্থ, হরমোন কোথা থেকে যাচ্ছে? রক্তের মধ্যে মিশছে। সেটা রক্তের মধ্যে মিশছে এবং রক্ত দিয়ে বাহিত হওয়ার পর টার্গেট কোষে মানে নির্দিষ্ট কোষে বা লক্ষ্য কোষে, বা মানে যেখানে গিয়ে সে কাজটা করবে, লক্ষ্য কোষে বা টার্গেট কোষ,
টার্গেট কোষে পৌঁছায় এবং টার্গেট কোষের বিপাকীয় ক্রিয়া, বলছি কি জিনিস বিপাকীয় ক্রিয়া, বিপাকীয় ক্রিয়া মানে কন্ট্রোল করে এবং মানে কন্ট্রোল করার পর এই হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তাকেই আমরা হরমোন বলছি। তাহলে বলছি প্রথমে কি হচ্ছে, হরমোন কাকে বলে? সেল বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেখান থেকে যে জৈব রাসায়নিক পদার্থ নির্গত হয় সেই জৈব রাসায়নিক পদার্থ প্রধানত রক্তে মেশে, তারপর রক্তে মেশার পর সেই রক্তের মধ্যে দিয়ে বাহিত হওয়ার পর টার্গেট কোষে পৌঁছায়, টার্গেট কোষে পৌঁছানোর পর বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে, বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করার পর হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, মানে হরমোনকে আর খুঁজে পাওয়া যায় না, তাকেই আমরা বলবো হরমোন। ক্লিয়ার? আজকে যেই হরমোনটা পড়াবো সেটা হচ্ছে থাইরয়েড বা থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন, তো থাইরক্সিন হরমোন আমি বললাম যে গ্রন্থি থেকে নির্গত হয়, নিশ্চয়ই কোনো গ্রন্থি থেকেই থাইরক্সিন হরমোনটা নির্গত হবে। তো কোন গ্রন্থি দেখা যাক? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি, তো বেসিক্যালি এই থাইরয়েড গ্রন্থি পড়ার আগে বা বলা যেতে পারে যে হরমোন চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের একটা জিনিস বুঝে নেওয়া দরকার যে মানব দেহে গ্রন্থিগুলি ঠিক কোন জায়গায় থাকছে, তাহলে আরো হরমোনটা পড়তে সুবিধা হবে। তো চলো দেখা যাক। যদি এটা মানুষের মাথা হয়, জাস্ট আমি হাইপোথেটিক্যাল লাগছি, মানে কার্টুন টাইপের বলা যেতে পারে, এখানে গলা, এখানে হাত, এটা তার পেট, বুক, পা, যাই হোক সরি, পেট, তারপরে পা, এটা জাস্ট একটা মানুষের স্ট্রাকচার যদি ধরা যায় হাইপোথেটিক্যালি, হাতের আঙুল, এটা মাথা। তো মাথার পোর্শনে এরম জায়গায় থাকে হাইপোথ্যালামাস, তার নিচে থাকে পিটুইটারি, ছোট্ট থাকবে ছোট্ট পিটুইটারি, দেন গলার এই জায়গাটায় থাকবে থাইরয়েড। এরম থাইরয়েড গ্রন্থির অবস্থান আছে, বাট আমি পড়াবো কোন জায়গাটাই। থাইরয়েড গ্রন্থি ঠিক এবার এই জায়গাটায় থাকবে অগ্নাশয়, এই জায়গাটায় থাকবে কিডনি, থাকে এখানে, এই কিডনির উপরে এই জায়গাটা থাকবে এই ত্রিভুজ আকৃতির যে অংশ, এখানে থাকবে অ্যাডেনাল গ্রন্থি, এই জায়গায় থাকবে শুক্রাশয়। ক্লিয়ার? তো একদম মাথার উপরে থাকছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয়, অ্যাডেনাল, শুক্রাশয় ফর মেল অ্যান্ড ডিম্বাশয় ফর ফিমেল। এটা মেলের চিহ্ন, এটা ফিমেলের চিহ্ন। ক্লিয়ার? তো আমাদের মূল আজকের আলোচনা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে নিয়ে, এটা নিয়ে। ক্লিয়ার? থাইরয়েড গ্ল্যান্ডকে নিয়ে। তো ধরা যাক থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিক কোন জায়গায় থাকে আমি বলছি, তার আগে থাইরয়েড গ্ল্যান্ডটা কিরকম দেখতে ছবি আঁকি। যদি থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে ঠিক এরকম হয়, ঠিক আছে? থাইরয়েড গ্ল্যান্ড মানে গ্রন্থি দুটো লোব দ্বারা গঠিত, মানে দুটো অংশ নিয়ে গঠিত, এ একটা অংশ, এ একটা অংশ। এই দিকের অংশটাকে বলা হয় লেফট, মানে বাম দিক, আর এই অংশটাকে বলা হয় রাইট সাইড, মানে ডান দিক, ডান খণ্ড। তাহলে এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই খণ্ডটা এর সঙ্গে যার দ্বারা জুড়ে আছে এই অংশটার নাম হচ্ছে ইসথমাস। ইসথমাস।
এইটা যেহেতু দুটোর মধ্যে যোগাযোগ সাধন করছে, মানে ব্রিজের কাজ কি, একটা পাহাড় থেকে যদি আর একটা পাহাড় যায় বা একটা নদীর ধার থেকে যদি আর একটা নদীর ধারে যেতে চাই, ব্রিজ থাকে, ব্রিজটা কি করে, একটা নদীর পার থেকে আর একটা নদীর মধ্যে যোগাযোগ সাধন করে, বা একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের মধ্যে যোগাযোগ সাধন করে। তো ঠিক তেমনই, যেহেতু এই লোভ আর এই লোভের মধ্যে মানে সাথে এই ইসথমাস যোগাযোগ সাধন করছে, তাই ইসথমাস এক প্রকার যোগ কলা, মানে যোগ কলা দ্বারা গঠিত আর কি, যোগ কলা দ্বারা গঠিত হচ্ছে ইসথমাস। তো এই থাইরয়েড গ্রন্থির মধ্যে কিছু সেল থাকে, এ একটা সেল, এ একটা সেল, আবার সেম সেলই থাকে এইদিকে, এ একটা সেল, এ একটা সেল, আর একটা সেল থাকে, ছোট 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 সেল থাকে, সবুজ কালি দিয়ে যেগুলো আঁকছি আমি, ঠিক আছে। যেই নীল নীল যেই সেলগুলো আঁকলাম এইগুলোকে বলা হয় ফলিকল। থাইরয়েডের মধ্যে যেগুলো যেগুলো আছে বড় বড় গোল, সেই যেহেতু থাইরয়েড গ্রন্থির মধ্যে আছে, তাই যেগুলো বড় বড় গোল তাকে বলা হয় থাইরয়েড ফলিকল, থাইরয়েড ফলিকল। আর এই যে সবুজ সবুজ যে ডট ডট গুলো আমি এঁকেছি এইগুলোকে বলা হয় প্যারা ফলিকুলার সিসেল, ফলিকল সি সেল, ঠিক আছে। এবার থাইরয়েড ফলিকল বলা হয় এটাকে, যেহেতু থাইরয়েড ফলিকলের পাশে এই ছোট ছোট আছে তাই নাম হচ্ছে প্যারা, প্যারা মানে পাশে, প্যারা যেহেতু এই এই বড়টা মানে থাইরয়েড ফলিকল, এর পাশে আছে ছোট ছোট গুলো, এই জন্য সব কটাকে এটাও সবুজ সবুজকে বলা হয় প্যারা ফলিকুলার সি সেল। ক্লিয়ার? এই থাইরয়েড ফলিকল থেকে যেই হরমোনগুলো বেরোয় তার নাম হচ্ছে, প্রথম যার নাম হচ্ছে ট্রাই আইডো থাইরোনিন, সেকেন্ড টেট্রা আইডো থাইরোনিন। যেহেতু ট্রাই, তাই ট্রাই মানে থ্রি, T3, যেহেতু টেট্রা আয়োডোথাইরোনিন তাই তার নাম হচ্ছে T4, টেট্রা মানে 4, T4। আর এই যে প্যারাফলিকুলার সি সেল, এটা না সরি, এই প্যারাফলিকুলার সি সেল যেগুলো আছে, এই প্যারাফলিকুলার সি সেল থেকে একটা হরমোন বেরোয় যার নাম হচ্ছে থাইরোক্যালসিটোনিন, থাইরোক্যালসিটোনিন। তাহলে থাইরয়েড ফলিকল থেকে বেরোচ্ছে দুটো হরমোন, ট্রাই আয়োডোথাইরোনিন আর টেট্রা আয়োডোথাইরোনিন। ট্রাই মানে 3 তাই T3, আর টেট্রা মানে হচ্ছে 4 তাই নাম হচ্ছে T4। আর প্যারাফলিকুলার সি সেল থেকে বেরোয় থাইরোক্যালসিটোনিন। বেসিক্যালি এই ট্রাই আয়োডোথাইরোনিনকে T3 বলা হয়, আর টেট্রা আয়োডোথাইরোনিনকে আরেকটা নাম দেওয়া হয় যার নাম বইতে বইতে যার কাজ আছে সেটা হচ্ছে থাইরক্সিন। ঠিক টেট্রা আয়োডোথাইরোনিনকেও থাইরক্সিন বলা হয় বা থাইরক্সিন। তাহলে টেট্রা আয়োডোথাইরোনিনের অপর নাম থাইরক্সিন। যদি একটু আরেকটু যদি বলতে হয় তাহলে এই T3 আর T4 অর্থাৎ ট্রাই আয়োডোথাইরোনিন এবং টেট্রা আয়োডোথাইরোনিনকে একত্রে থাইরয়েড হরমোন বলা হয়, একত্রে থাইরয়েড হরমোন বলা হয়। ক্লিয়ার? তো এবার দেখবো যে এই থাইরয়েড গ্রন্থিটা ঠিক কোথায় থাকছে। জানলাম তো গলায়, বাট গলার ঠিক কোন জায়গাটায় যদি একটু মোছা যায় তাহলে এটা যদি গলা ধরা যায়, গলা এটা, তো গলার মধ্য দিয়ে একটা নালী গেছে,
যেটার নাম, এটা একটা নালী, ঠিক এটা, আর এই পাশ দিয়ে একটা নালী গেছে, এদিকের এই নালীটার নাম হচ্ছে ট্রাকিয়া, আর এদিকে এটার নাম হচ্ছে গ্রাস নালী, ক্লিয়ার, বা ইসোফেগাস। এটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার একদম ওপরের এই অংশটাই, এই জায়গায় থাকে একটা অংশ যার নাম ল্যারিংস, যেখান থেকে আমরা শব্দ, আমি যে কথা বলছি এই শব্দটা, এই কথাটা বেরোচ্ছে ল্যারিংস থেকে। ল্যারিংসে বলা হয় সাউন্ড বক্স, যেখান থেকে আমাদের মেনলি সাউন্ড সৃষ্টি হয়, মানে আমরা কথা বলি, গান করি, চিল্লাই, যা কিছু করি সাউন্ড বক্স থেকে। সেই সাউন্ড বক্সটা থাকে, মানে যাকে আমরা বলবো ল্যারিংস, সেই ল্যারিংসটা থাকে ট্রাকিয়ার একদম উপরে। ঠিক ল্যারিংসের তলায় এই জায়গাটাই, ল্যারিংসের তলায় ঠিক এরম জায়গাটাই ট্রাকিয়ার দুই পাশে এঁকেছিলাম, সেই এরকম একটা গ্রন্থি আঁকলাম, থাইরয়েড গ্রন্থি। এই দুই পাশের এই একটা লোক থাকে এই দিকে, আর এই লোকটা থাকে এই দিকে, আর মধ্যিখানে এই ইসমাসটা থাকে। তাহলে কোথায় অবস্থান করে? ঠিক এই জায়গাটা থাকে থাইরয়েড গ্রন্থি। কোথায় থাকে? ট্রাকিয়ার একদম উপরে থাকে কি ল্যারিংস, ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে, একটা পাশ একটা পাশ, দুপাশে অবস্থান করে থাইরয়েড গ্রন্থি। ক্লিয়ার? এবার আমরা থাইরয়েড গ্রন্থির কাজে ঢুকবো। কি কাজ করে, মানে থাইরয়েড গ্রন্থি থেকে তো হরমোন ক্ষরণ হয়, বাট সেই হরমোনগুলো কি কাজ করে? ফাংশন মানে কাজ। প্রথম কাজ, কার্বোহাইড্রেট মানে শর্করা, প্রোটিন, ফ্যাট এর বিপাক ঘটায়। হরমোনের প্রথমে বলেছিলাম যে বিপাকীয় ক্রিয়া সম্পাদন করে, এই সেই বিপাকীয় ক্রিয়া। বিপাকীয় ক্রিয়া জিনিসটা বেশি কিছু না, সহজ জিনিস, একটু ছোট করে বলি। ফার্স্ট বেসিক্যালি জিনিসটা কি বলবো, সাপোজ মনে করা যাক আমরা চিনির জল খেলাম, চিনির জল খাওয়ার পর চিনি থাকে ওতে, তো চিনিগুলো পাকস্থলীতে যায়, পাকস্থলীতে যাওয়ার পর যেই ডিওডেনাম আছে, সেই ডিওডেনামে শর্করা জাতীয় খাদ্য, সেটা প্রথমে গ্লুকোজে যায়। মানে গ্লুকোজ চেন যদি আঁকি, গ্লুকোজ 6 কার্বনের 1 2 3 4 5 6, এই যে 6। তো কি হয়, বেসিক্যালি যে গ্লুকোজটা গেল, মানে শর্করাটা গেল, শর্করার মধ্যে থেকে গ্লুকোজটা পাকস্থলীর ডিওডেনামের গায়ে অনেক জিনিসপত্র থাকে, বিভিন্ন জিনিসপত্র থাকে, তো সেই জিনিসপত্রগুলো এই শর্করা জাতীয় খাদ্যটাকে শোষণ করে গ্লুকোজে কনভার্ট করে। দেন গ্লুকোজ এরকম 6টা চেন হয়ে থাকে, গ্লুকোজের একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড, প্রত্যেকটা বন্ডে একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন। তো বন্ডগুলো ভেঙে যায়, বন্ডগুলো ভেঙে যায়। তো ভাঙার ফলে আমাদের শক্তি উৎপন্ন হয় এবং কিছুটা তাপ উৎপন্ন হয়, কারণ দেহের মধ্যে বিক্রিয়া ঘটছে, বিক্রিয়া ঘটে তো এই বন্ডগুলো ভাঙছে, তো বিক্রিয়া ঘটলে তাপ উৎপন্ন হবেই, সেই তাপ উৎপন্নটা হচ্ছে। এই ব্যাপারটাকেই বলছে বিপাক। তো সেম থাইরয়েড মানে থাইরক্সিন হরমোন শর্করা, প্রোটিন আর ফ্যাট এইভাবেই বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক এই সেই বিএমআরটা নিয়ন্ত্রণ করে, বিএমআর কন্ট্রোল করে কে? বিপাক যেহেতু হচ্ছে, বিএমআর কন্ট্রোল হবেই, বিএমআর হয় বাড়বে নয় কমবে। সেকেন্ড, বিএমআর জিনিসটা হচ্ছে সুস্থ অবস্থায়, মানে একদম শান্ত অবস্থায়, কোনো খাটছে না ফাটছে না, কোনো পরিশ্রম করছে না, এবং সেই সময় সেই ব্যক্তিটা যে পরিমাণ শক্তি উৎপন্ন করছে, ঠিক আছে, সে পরিমাণ শক্তি উৎপন্ন করছে, সেটা হচ্ছে বিএমআর, সহজ করে বলতে গেলে। দেন একটু আগে বললাম যে তাপ উৎপন্ন হচ্ছে, খাদ্য ভেঙে তাপ উৎপন্ন হচ্ছে, তাই তাপ এক প্রকার শক্তি, শক্তির কি একক কি? ক্যালোরি। তাই থাইরক্সিন হরমোনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। কেন বলা গেল বুঝলা? তাপ উৎপন্ন হচ্ছে, তাপ এক প্রকার শক্তি, শক্তির একক ক্যালোরি। দেন ওই জন্য যেহেতু আমাদের দেহে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপ উৎপন্নটাকে করছে কে?
এই বিপাক ঘটিয়ে তাপ উৎপন্ন করছে। এটা বললাম তো, এটা বিপাকের ফলে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপের যেহেতু উৎপন্ন করছে তাই থাইরক্সিন হরমোনকে বলে ক্যালোরিজেনিক হরমোন। ফোর্থ, এই থাইরক্সিন হরমোন আরবিসি মানে লোহিত রক্তকণিকা এর ক্রমপরিণতিতে সাহায্য করে, মানে ঠিকঠাক রূপদান করে, মানে পাকিয়ে তোলে, ক্রমপরিণতি, পরিপক্কতা এনে দেয় আরবিসির। ফিফথ, যদি দেখা যায় এখানে থাকে হৃৎপিণ্ড, তাই তো এখানে থাকে হৃৎপিণ্ড, তো থাইরয়েড গ্রন্থির কাছাকাছি থাকে হৃৎপিণ্ড, তো থাইরয়েড গ্রন্থি কি করে, থাইরক্সিন হরমোন ক্ষরণ করিয়ে হৃৎপিণ্ডকে বলে ভাই তুমি দ্রুত শ্বাস প্রশ্বাস নাও, মানে দ্রুত, তাহলে থাইরক্সিন হরমোন হৃৎপিণ্ডকে দ্রুত কাজ করতে বলে ভাই তুমি তাড়াতাড়ি হৃদস্পন্দন করো, ওই জন্য হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দন। ওকে, ফোর্থ, সিক্সথ, কি করে ব্যাঙাচি, আমরা অনেক সময় ব্যাঙাচি দেখি, তো সেই ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরে সাহায্য করে কে, থাইরক্সিন হরমোন। এই ছটাই ওকে। কি বললাম, শর্করা প্রোটিন ফ্যাটের বিপাক ঘটায়, যেহেতু বিপাক ঘটছে সেহেতু বিপাক যেহেতু করছে বিএমআর নিয়ন্ত্রিত হবেই, হয় বিএমআর বাড়বে হয় বিএমআর কমবে, যেহেতু বিপাক ঘটছে মানে কোন একটা বিক্রিয়া ঘটছে, বিক্রিয়ার হলে তাপ উৎপন্ন হবে স্বাভাবিক, যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে, তাপকে ক্যালোরি দ্বারা করা হয় একক, তো সেই ওই জন্য থাইরক্সিন হরমোনকে বলে ক্যালোরিজেনিক হরমোন। ফোর্থ, এই আরবিসি যেন ঠিকঠাক আকার পায়, আকৃতি পায়, ঠিকঠাক কাজ করতে পারে, সেই আরবিসির ক্রমপরিণতিতে সাহায্য করছে কে, থাইরক্সিন হরমোন। সেকেন্ড, থাইরয়েড গ্রন্থির কাছে হৃৎপিণ্ড আছে, তাই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়, দেন হরমোনটা গিয়ে হৃৎপিণ্ডকে বলে ভাই তুমি তাড়াতাড়ি শ্বাস নাও, মানে হৃদস্পন্দন করো, ওই জন্য থাইরক্সিন হরমোন হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। সিক্সথ, থাইরক্সিন হরমোন ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরে সাহায্য করে। ক্লিয়ার? ওকে, এবার আমি বলছি যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়। এবার যদি কারোর কোনো ব্যক্তির অতিরিক্ত পরিমাণে থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়ে গেল, বা মানে বেশি পরিমাণে থাইরক্সিন হরমোন ক্ষরণ হলো, আবার কোনো ব্যক্তির কম পরিমাণে থাইরক্সিন হরমোন ক্ষরণ হলো, এর ফলে দুটো রোগ হয়। তো রোগ দুটো দেখবো, মানে সেই অবস্থা দেখবো এবং অবস্থার ফলে কি কি হয় দেখবো। বেসিক্যালি এই যে থাইরক্সিন হরমোন যদি অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হয়, ঠিক আছে, যদি থাইরক্সিন হরমোন যদি এই চিহ্নটা মানে হচ্ছে বেশি পরিমাণে ক্ষরণ হওয়া, আর এই চিহ্নটা মানে হচ্ছে কম পরিমাণে ক্ষরণ হওয়া। এটা একটু বলে দিলাম, এটা মানে বেশি পরিমাণে, এটা মানে কম পরিমাণে। তো বললাম যদি থাইরক্সিন হরমোনের ক্ষরণ বেশি হয় তবে একটা অবস্থা হয়, বা ইংলিশে যাকে বলা হয় হাইপার। এই হাইপার শব্দটার মানে হচ্ছে বেশি, হাইপার থাইরয়েডিজম, ঠিক আছে। এই হাইপার কথাটার অর্থ হচ্ছে বেশি, যদি থাইরক্সিন হরমোন অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হয় কি হবে, হাইপার থাইরয়েডিজম, হাইপার মানে বেশি। সেকেন্ড, যদি থাইরক্সিন হরমোন কম পরিমাণে ক্ষরণ হয় তাহলে কি রোগ হবে, হাইপার মানে বেশি, তাহলে হাইপোথাইরয়েডিজম, হাইপো মানে কম, ঠিক আছে, তাহলে বেশি পরিমাণে হলে হাইপার, কম পরিমাণে হলে হাইপো। তো ফার্স্টে হাইপারে ঢুকবো। হাইপারে কি হয়, যদি এইটা ঢুকি ফার্স্টে, থাইরক্সিন হরমোন অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হচ্ছে মানে কি, সে দ্রুত বিপাক করছে। বিপাক মানে কি, ধরো প্রোটিন খাচ্ছে, প্রোটিনটাকে দ্রুত সে মানে বিপাক ঘটিয়ে দিচ্ছে, ফ্যাট খাচ্ছে, ফ্যাটটাকে সে দ্রুত বিপাক ঘটিয়ে দিচ্ছে, মানে তাকে ভেঙে দিচ্ছে। সেকেন্ড,
ভেঙে দিলে আর শরীরে কিছু থাকবে না, সে আস্তে আস্তে রোগা হয়ে যাবে। তো যদি থাইরয়েড হরমোন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, হচ্ছে রোগা হয়। জাস্ট লক্ষণগুলো আমি বলছি। সেকেন্ড হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যায়, বাট এটা কোনো লক্ষণ নয়। মেজাজ খিটখিটে অনেক সময় হতে পারে। যাই হোক, এটা বলার কথা বললাম। বাট দেখো, থাইরয়েড হরমোন বেশি পরিমাণে ক্ষরণ হচ্ছে মানে কি, সে তার বিপাকটা অতিরিক্ত পরিমাণে হচ্ছে, মানে যা খাচ্ছে তাই হজম হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা যদি ধরা যায়। তো হজম হয়ে গেলে তো তার গায়ে মাংস লাগবে না, থাকবে না কোনো ফ্যাট, থাকবে না কোনো প্রোটিন। যেহেতু তার গায়ে ফ্যাট নেই, তো সে রোগা হয়ে যাবে, তাই তো, রোগা হয়ে গেছে। দেন যদি থাইরয়েড হরমোন কম ক্ষরণ হয়, তাহলে বিপাক কম হবে, মানে যা খাবে তা হজম হতে মানে হজম ঠিকঠাক হবে না, মানে বিপাকটা ঠিকভাবে হবে না, যা খাবে তার শরীরে থেকে যাবে, দেন তার ফ্যাট বেড়ে যাবে, ফ্যাট বেড়ে গেলে সে মোটা হয়ে যাবে। তাহলে থাইরয়েড হরমোন যদি কমে যায়, তার কি হবে, সে মোটা হবে। ক্লিয়ার? জাস্ট এটা লক্ষণগুলো বললাম, বাট এটা আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয়টা হচ্ছে, যদি থাইরয়েড হরমোন বেশি ক্ষরণ হয় বা কম ক্ষরণ হয়, তাতে একটা কমন ডিজিজ হয়। যদি বেশি হয় তাও একটা রোগ হবে, যদি কম হয় তাও একই রোগ হবে। সেটা হচ্ছে গয়টার বা গলগণ্ড যাকে বলা হয়। এবার এখানে একটা কন্ডিশন আছে, যদি থাইরয়েড হরমোন বেশি ক্ষরণ হয় এবং বেশি ক্ষরণের ফলে যদি যেই গয়টারটা হয় তার নাম হচ্ছে এক্সঅপথ্যালমিক। ঠিক আছে, ইংলিশে নামটা হচ্ছে, ইংলিশে লিখছি। এক্সঅপথ্যালমিক গয়টার। আর যদি কম ক্ষরণের ফলে যেই গয়টারটা হয় তার নাম হচ্ছে সাধারণ গলগণ্ড, সাধারণ গয়টার মানে নর্মাল। ঠিক আছে, নর্মাল গলগণ্ড। গয়টার দুটো ক্ষেত্রেই হবে। এখন প্রশ্ন আসে, যদি আমার থাইরয়েড হরমোন কমে যায় বা বেড়ে যায়, মানে যদি গলগণ্ড হয় আমি বুঝবো কি করে, গলগণ্ড হয় আমি বুঝবো কি করে? থাইরয়েড হরমোন কোথায়, মানে থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? গলায়। তো গলগণ্ড গলাই হবে। যদি গলগণ্ড গলায় হয়, মানে থাইরয়েড হরমোন গলাটা ফুলে যাবে। গলার ফুলে গেলে খেতে গেলে অসুবিধা হবে, এই জিনিসপত্রগুলো হয়। এটা হচ্ছে গয়টারের মূল, মানে কি বলবো, লক্ষণ। যদি বেশি ক্ষরণ হয়, ফলে যেই গয়টারটা হয় তার নাম হচ্ছে এক্সঅপথ্যালমিক। যদি থাইরয়েড হরমোন কমে যায়, তার ফলে যে গয়টারটা হয় সেটার নাম হচ্ছে নর্মাল গয়টার বা সাধারণ গলগণ্ড। দ্যাটস ইট। সেকেন্ড, এই এক্সঅপথ্যালমিক গয়টারটা একটা ভালোভাবে বোঝা যাবে একটা কারণে, যদি কারণ এক্সঅপথ্যালমিক গয়টার হয়, এক্সঅপথ্যালমিক মানে হচ্ছে বিস্ফোরিত চোখ, মানে চোখের মণিগুলো বড় বড় হয়ে যাবে, মানে মনে হবে জানো এই চোখের মানে অক্ষি কোঠর যার মধ্যে চোখটা বসানো আছে, সেই কোঠর থেকে চোখটা যেন বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, এটা দেখে বোঝা যাবে যে এক্সঅপথ্যালমিক গয়টার। আর নর্মাল গয়টার তো জাস্ট গলা ফুলবে, খেতে গেলে সমস্যা হবে, এইসব হবে। এবার কোন একটা গর্ভবতী মা আছে, সেই গর্ভবতী মায়ের হাইপোথাইরয়েডিজম হয়েছে। হাইপো মানে কি, কম, অর্থাৎ থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হবে। তো থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হওয়া মানে কি, তার দেহে থাইরক্সিন হরমোন ঠিকঠাক ভাবে পাচ্ছে না, মানে তার দেহ যতটা থাইরক্সিন হরমোন পাওয়ার কথা ততটা থাইরক্সিন হরমোন পাচ্ছে না। দেন মাটা গর্ভবতী, তো বাচ্চারও থাইরক্সিন হরমোন প্রয়োজন। যদি কোনো একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের দরকার হয়, তখন সেই থাইরক্সিন হরমোন লাগে। আবার স্কিন যেন ভালো হয়, তাও থাইরক্সিন হরমোন লাগে। যেন বাচ্চারা ভালো করে শুনতে পারে, দেখতে পারে, অনেক কাজে থাইরক্সিন হরমোন কাজ করে। আবার ঠিকঠাক গ্রোথ হওয়ার পেছনেও থাইরক্সিন হরমোন কাজ করে, যখন বাচ্চাটা গর্ভাবস্থায় থাকে, মানে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে থাকে, সহজ কথাই বলতে গেলে। তো এবার মা তো থাইরক্সিন হরমোন পাচ্ছে না, তো বাচ্চাটা পাবে কি করে? ঠিক এই সময় যখন বাচ্চাটা ডেলিভারি হয়, তখন দেখা যায় যে বাচ্চাটা জড়বুদ্ধি সম্পন্ন হয়েছে, মানে আইকিউ লেভেল কম, সহজ ভাষায় বলতে গেলে। দেন স্কিন প্রবলেম দেখা যায়, গ্রোথ ঠিকঠাক ভাবে হয় না। তাহলে কি বললাম? জড়বুদ্ধি সম্পন্ন, ফার্স্ট পয়েন্ট, বর্গীর জ,
জড় বুদ্ধি সম্পন্ন। সেকেন্ড, বোবা কালা হতে পারে, বোবা কালা অথবা কালা। সেকেন্ড। থার্ড, গ্রোথ ঠিকঠাক ভাবে হয় না, ঠিকঠাক ভাবে হয় না, বাট আমি কখনোই বলছি না যে হবে না, হবে, বাট ঠিকঠাক ভাবে হয় না। স্কিন প্রবলেম দেখা যায়, এইগুলো কার হচ্ছে? বাচ্চার হচ্ছে। তো এই ঘটনাকে বলা হয় ক্রেটিনিজম। তো বইয়ে লেখা থাকে যে বাচ্চাদের কোন হরমোন কম ক্ষরণে ক্রেটিনিজম হয়, বা থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে কোন রোগ হয় বাচ্চাদের? ক্রেটিনিজম, এই সেই ক্রেটিনিজম। তাই থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে বাচ্চাদের ক্রেটিনিজম হয়। ক্রেটিনিজমের লক্ষণগুলো জড়বুদ্ধি সম্পন্ন হতে পারে, বোবা কালা হতে পারে, গ্রোথ ঠিকঠাক ভাবে হবে না, বাট আমি বলছি না যে গ্রোথ হবে না, ঠিকঠাক ভাবে হবে না, স্কিন প্রবলেম হতে পারে, বাট এগুলো হচ্ছে লক্ষণ। বাট কোনো একটা ঠিকঠাক ভাবে হতেও পারে, নাও পারে, কারণ স্কিন প্রবলেম কারণ হলো না, বা এইগুলো হলো, কারণ গ্রোথ হলো বাট এইগুলো হলো, হতেই পারে। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ক্রেটিনিজমের সংজ্ঞা। তাহলে দেখতে পেলাম যে ক্রেটিনিজম কাদের হয়? বাচ্চাদের। এবার যদি বড়দের হয় তাহলে কি হবে? যদি বড়দের যদি কম ক্ষরণ হয়, যদি বড়দের যদি থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয়, যদি বড়দের যদি থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয়, তার ফলে একটা রোগ হয় যার নাম হচ্ছে মিক্সিডিমা। তাহলে বাচ্চা হচ্ছে ক্রেটিনিজম, বড় হচ্ছে মিক্সিডিমা। ক্লিয়ার? আর একটা আছে যে একটু আগে বললাম যে থাইরক্সিন হরমোনের ফলে এক্সঅপথ্যালমিক গয়টার হয়, মানে চোখগুলো বড় বড় হয়ে যায়, মনে হয় যেন নেত্র মানে অক্ষিগোচর থেকে বেরিয়ে আসছে। এটাকে বলা হয় গ্রেভস বর্ণিত ডিজিজ বা গয়টার। যাই হোক, একই ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার। আর একটা প্রশ্ন থাকে যেটা হচ্ছে থাইরক্সিন হরমোনের মূল উপাদান কি, মানে প্রোটিন ধর্মী, ফ্যাট ধর্মী, আয়োডিন ধর্মী, যা খুশি আসতে পারে। তো প্রথমত যদি প্রথমে সেই নামটা লিখেছিলাম, সেই থাইরয়েড ফলিকল থেকে কোন কোন হরমোন গঠিত হয়? টেট্রা আইডোথাইরোনিন। লিখছি আবার, টেট্রা আইডোথাইরোনিন, আর ট্রাই আইডোথাইরোনিন। আইডো মানে আয়োডিন। তাহলে থাইরক্সিন হরমোন প্রধান উপাদান কি? আয়োডিন। যদি কোনো ক্ষেত্রে আয়োডিন ঠিকঠাক ভাবে দেহে না যায়, তার ফলে থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হতে পারে, মানে হাইপো হতে পারে, হাইপোথাইরয়েডিজম। আয়োডিন অতিরিক্ত পরিমাণে দেহে চলে যায়, তার ফলে কি হতে পারে? হাইপার থাইরয়েডিজম, মানে অতিরিক্ত পরিমাণে চলে যাকে হাইপার, মানে বেশি পরিমাণে হাইপার, এটা হচ্ছে থাইরয়েডিজম। তাহলে থাইরক্সিন হরমোন হচ্ছে আয়োডিন ধর্মী। ওকে, ব্যাপারটাকে একটু রিক্যাপ মারি, প্রথম থেকে রিক্যাপ মারি। একটা গ্রন্থি মানে দুটো থাইরক্সিন হরমোন যার থেকে ঘটিত হবে, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এইটার থাইরয়েড গ্রন্থির একটা লোব, এই বুড়ো আঙুল দুটো হচ্ছে ইসথমাস, যেটা যোগকলা দ্বারা গঠিত। এখানে থাকে ফলিকুলাস, থাইরয়েড ফলিকল, আর তার পাশে থাকে হচ্ছে প্যারাফলিকুলার সিসেল। সেই থাইরয়েড ফলিকল থেকে গঠিত হয় ট্রাই আইডোথাইরোনিন, মানে ট্রাই মানে 3, তাই T3, আর গঠিত হয় টেট্রা আইডোথাইরোনিন, মানে T4, বা এর নাম থাইরক্সিন হরমোন। আর প্যারা ফলিকুলার সিসেল থেকে গঠিত হয় থাইরোক্যালসিটোনিন। আমাদের বই অনুযায়ী থাইরক্সিন হরমোনের কাজ আছে, মানে টেট্রা আইডোথাইরোনিন। এবার টেট্রাহাইড্রোথাইরোনিনের যদি অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হয়, অতিরিক্ত পরিমাণে কি বেশি মানে হাইপার থাইরয়েডিজম। যদি কম ক্ষরণ হয় তাহলে হবে সেটা হচ্ছে কি? হাইপো মানে কম, হাইপোথাইরয়েডিজম। এবার এই থাইরয়েড বেসিক্যালি বলতে গেলে বিপাক ঘটায়, প্রোটিন, ফ্যাট, শর্করা কিভাবে ঘটায় দেখলাম। বিপাক মানে বিক্রিয়া করানো, আর সোজা কথা বলতে গেলে বিপাক মানে বিক্রিয়া করানো। যেহেতু বিপাক করছে সেহেতু বিএমআর কিছু না কিছু হবেই, হয় বাড়বে নয় কমবে, মানে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে আর বিএমআর নিয়ন্ত্রণ করে।
ফোর্থ, যেহেতু বিপাক করছে মানে বিক্রিয়া করছে, বিক্রিয়ার ফলে কিছুটা তাপ উৎপন্ন হয়, মানে তাপ মানে একটা শক্তি, শক্তির একক কি কি ক্যালোরি, তাপ এর একক হচ্ছে ক্যালোরি। তো সেই ক্যালোরি যেহেতু তাপকে বলা হচ্ছে, দেন থাইরক্সিন হরমোন যেহেতু তাপ উৎপন্ন করছে, তাই থাইরক্সিন হরমোনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। এবার ক্রেটিনিজমের কটা বৈশিষ্ট্য দেখলাম আমরা, বাচ্চাটা জড়বুদ্ধি সম্পন্ন হতে পারে, এবং তারপরে বোবা কালা হতে পারে, স্কিন প্রবলেম হতে পারে, তারপর কেমন গ্রোথ ঠিকঠাক ভাবে হবে না, হতে পারে, এইগুলোকে বলে ক্রেটিনিজম। এটা বাচ্চাদের হচ্ছে। যদি বড়দের হয় কি হবে? মিক্সিডিমা হবে। ব্যাস হয়ে গেল। থ্যাংক ইউ।